এত কিছু উপেক্ষা করেও মনে প্রবল সাহস নিয়ে সেই জঙ্গলের রাস্তা ধরলাম। এইভাবে কিছুটা দূর এগোনোর পর হঠাৎ আমার সামনে আমি যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। নমস্কার, আমি সুজন। সেই সময়টা ছিল বর্ষাকাল। উদাসপুর গ্রামে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে, থামবার কোনো নামই নেই। এবং সে গ্রামে একখানা নামকরা টোটনের চায়ের দোকানও আছে, যার হাতের তৈরি সুস্বাদু চায়ের জন্যে তার নামডাক আশেপাশের অনেক গ্রামে ছড়িয়ে পড়েছিল। তাই সন্দেহ হলে আশেপাশের গ্রামের লোকেরা তার দোকানে চলে আসে ভিড় জমাতে, আর চা খাওয়ার সাথে সাথে সেই গল্পও জমে ওঠে। ঠিক এরকমই একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলায় আমি ও আমার দুই বন্ধু টোটনের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ বৃষ্টিটাও খুব বাড়ল। কি রে রাহুল, যা বৃষ্টি বাড়লো তাতে তো মনে হচ্ছে 1-2 ঘন্টার আগে বৃষ্টি থামবেই না। হ্যাঁ, পরিস্থিতি তো ঠিক তাই ঠেকছে। আর বাড়ি গিয়েও বা কি করবি? বাড়িতে তো ঠিক তেমন কোনো কাজও নেই। তবে বাড়ি যাওয়া যখন হচ্ছেই না, তাহলে একটা ভূতের গল্পই হয়ে যাক। কি রে রাহুল, কি বলিস? হবে তো? আচ্ছা, তোরা কি আর কোনো গল্প খুঁজে পাস না? দেখ, ওসব ভূতের গল্প আর করিস না, আমার খুব ভয় লাগে। আরে বড় হ, এখন কি আর সেই বাচ্চাদের মতো ভয় পেলে হয় নাকি? আচ্ছা সুজান, জানিস ওই পাশের গ্রামে একজন বয়স্ক রমেন জেঠু আছে। শুনেছি এইরকম ভৌতিক ছোট বড় অনেক ঘটনা নাকি তার জীবনে ঘটেছে। সত্যি বলছিস? এই রকমের বৃষ্টি ভেজা দিনে যদি ওই রকমের লোককে পেতাম, তবে চা খেতে খেতে গল্পের আসরটা কিন্তু বেশ জমে উঠত। যেমন ভাবা তেমন কাজ। ঠিক সেই সময় নীলের বলা বয়স্ক লোকটি দোকানে এসে হাজির হলো, আর এসে নিয়ে ঠিক আমাদের পাশেই বসলেন। এত বৃষ্টির মধ্যে এই বয়স্ক লোকটি আসলো কি করে? কি রে নীল, কি ভাবছিস? আরে না, তেমন কিছু না। আচ্ছা জেঠু, তোমার বাড়ি কোথায়? তোমায় আগে কখনো এই গ্রামে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আগে আমার নাম হলো রমেন দাস। আমি বাড়ি ফিরছিলাম, পথে হঠাৎ বৃষ্টির বেগ প্রবল হওয়ায় তোমাদেরকে দেখতে পেয়ে তোমাদের কাছে আশ্রয় নিলাম। আচ্ছা, আমার যদি কোনো ভুল না হয়, আপনি কি সেই পাশের গ্রামের রমেন দাস, যার জীবনে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি সেই রমেন দাস। আচ্ছা দাদু, তাহলে তোমার জীবনে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আমাদেরকে শোনাবে? তোরা থামবি এবার, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। ধর, তুই থাম তো, মিশামিশি শুধু ভয় পাচ্ছিস। চুপ করে বস। দাদু, তুমি বলো তো, ওর কথা বাদ দাও। হ্যাঁ বলো দাদু, বলো, ওর কথা ছাড়ো তো। তোমরা যখন এতই জোর করছো, তবে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি বলছি, শোনো। আজ থেকে ঠিক বছর 30 আগের কথা। সেই সময় গ্রামে কোনো উপার্জনের উপায় বা ব্যবস্থা ছিল না। তাই সেই গ্রামের লোকেদের কাজের জন্যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে শহরে যেতে হতো। আর সেই সব লোকের মতনই আমিও সেখানে যেতাম কাজ করতে, এবং রোজ কাজ শেষ করে সন্ধ্যাবেলায় সবাই একসাথে বাড়ি ফিরতাম। ঠিক এরকমই একদিন কাজ শেষে আজ কাজগুলো সারতে তো আমার অনেক দেরি হয়ে গেল। বাকিরা সবাই মনে হয় এতক্ষণে যে যার বাড়িতে পৌঁছে গেছে। কি যে করি একা একা, এদিকে অন্ধকারও নেমে এলো। এখনো এতটা রাস্তা, যাই তাড়াতাড়ি পা চালাই। এত কিছু উপেক্ষা করেও মনে প্রবল সাহস নিয়ে সেই জঙ্গলের রাস্তা ধরলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর যেই না জঙ্গলের অর্ধেক রাস্তা পেরিয়েছি, হঠাৎ এক দমকা ঠান্ডা হওয়ায় সে আমার গাটা কেমন যেন হিম করে দিল। তৎক্ষণাৎ আমি সেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম। হাতে একটা টর্চও নেই, তাই নিজের মনকে অনেক শক্ত করে আবার এগোতে শুরু করলাম। আরও কিছুটা দূর যাওয়ার পরে আমি আন্দাজ করলাম যে আমার ঠিক পেছন দিক দিয়ে কেউ যেন সজোরে হেঁটে গেল। আমি থমকে উঠলাম। ঠিক তখনই আমার সেই ঠাকুমার বলা কথা আমার মনে পড়ে গেল, যে রাতে হঠাৎ কোনো পিছনে অজানা শব্দের আওয়াজ পেলে পিছন ফিরে দেখতে নেই। সেই কথা মনে করে আমি আবার সামনে এগোতে শুরু করলাম। জেঠু, তারপর যত দূর এগোচ্ছি আমার পা দুটা যেন ভারী হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি আর চলতে পারছি না। নিঃশ্বাস যেন থমকে থমকে আসছে। এইভাবে কিছুটা দূর এগোনোর পর হঠাৎ আমার সামনে আমি যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখি আমার ঠিক সামনে
একটি গাছের নিচে একটি বাচ্চা মেয়ে বসে কাঁদছে। তা দেখে আমি ভাবলাম, এত ঘন জঙ্গলে এই বাচ্চাটি এসেছেই বা কোথা থেকে? সে এখানে একা একা বসে কাঁদছেই বা কেন? তখন এই রকমের নানান ধরনের প্রশ্ন আমার মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করলো। এত কিছু উপেক্ষা করেও মনে প্রবল সাহস নিয়ে বাচ্চাটির পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এখান থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে আমার বাড়ি। তো তুই এত রাতে বাড়িঘর ছেড়ে এখানে কি করছিস? আমি না খেলতে খেলতে এখানে এসে পড়েছি, আর চারিদিকে এত অন্ধকারের জন্য আমার একা একা বাড়ি ফিরতে খুব ভয় করছে। তুমি কি একটু আমার বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসবে? একে তো বাচ্চা মেয়ে, ছেড়েও যেতে পারছি না। তারপরে ভাবলাম, আজ যদি তার বাড়ি গিয়ে তার বাবা মাকে বলে কোনো মতো আজকের রাতটা কাটাতে পারি, তাহলে নাই পরের দিন ভোর হলেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই বলে বাচ্চাটির হাত ধরে তার দেখানো পথ অনুসরণ করে চলতে শুরু করলাম। কিছু দূর যেতে যেতে একটা কূপের পাশে এসে বাচ্চাটি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার সাথে আমিও দাঁড়িয়ে পড়লাম। কি রে চ, দাঁড়িয়ে পড়লি কেন? এমন ধরনের কথা শুনে আমি বিচলিত হয়ে বাচ্চাটির দিকে তাকালাম এবং তাকিয়ে আমি আটকে উঠলাম। দেখলাম বাচ্চাটি বিকৃত মুখে, রক্ত লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব কিচ্ছু বুঝে পাচ্ছিলাম না। পাশে ছিটকে পড়লাম এবং সেইখানে আমি আমার জ্ঞান হারালাম। ও তারপরে কি হলো? ও তারপরে অনেক বড় ঘটনা, সেটা না হয় অন্য কোনো দিন শোনানো যাবে। এখন রাতও অনেক হয়েছে, বৃষ্টিটাও থেমে গেছে। চলো সকলে মিলে বাড়ি ফেরা যাক। জানিস, কাল রমেন দাদুর কাছে শোনা গল্পের শেষটুকু না শোনা অবধি মনটা কেমন যেন আনচান আনচান করছে। চ না, সবাই মিলে দাদুর বাড়ি গিয়ে শেষ গল্পটা শুনে আসি। তোরা কি বলিস? হ্যাঁ, আমারও ঠিক তোর মতোই অবস্থা। চল গিয়ে শুনে আসি। তোরা যাবি যা, আমি এর মধ্যে নেই। কাল সেই গল্প শুনে আমি সারা রাত ঘরে আলো জ্বালিয়ে বসেছিলাম, ঘুমোতেও পারিনি। আমি যাব না বাবা। এই বলে আমি এবং নীল রমেন দাদুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবে চলতে চলতে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে রমেন দাদুর বাড়ির সামনে আমরা এসে উপস্থিত হলাম। ভিতর থেকে বাড়ির দরজা লাগা দেখে আমরা বাইরে থেকেই হাঁক ছাড়লাম, রমেন দাদু, ও রমেন দাদু। এমনটা ডাকতেই ভেতর থেকে একজন মহিলা বের হয়ে আসলেন এবং আমাদেরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বসালেন। তারপর ঘরের ভেতরে বসে দুজনের চোখ পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবির উপরে। সেই ছবি দেখে আমি ও নীল একে অপরের দিকে চেয়ে রইলাম। দেখলাম একই কাণ্ড, সেই দেওয়ালে রমেন দাদুর ছবি এবং সেই ছবিতে নাকি একটা মালাও পরানো। তারপর সেই মহিলা আমাদের জন্য 2 গ্লাস জল নিয়ে আসলেন। তখন আমি এক কৌতূহল ভরা মুখে সেই মহিলাকে জিজ্ঞেস করলাম, রমেন দাদু কই, আর আপনি রমেন দাদুর কে হন? আর তারপরে যা মহিলাটি বলল তা শোনার জন্য আমাদের দুইজনের মধ্যে কেউই প্রস্তুত ছিলাম না। আমি হলাম তোমাদের রমেন দাদুর একমাত্র মেয়ে। আজ থেকে প্রায় 30 বছর আগে একদিন রাতে শহরের কাছ থেকে বাড়ি আসার পথেই বাবা নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে গ্রামের মোড়লদের সহায়তায় 10 দিন পর বাবার মৃতদেহ জঙ্গলের এক কূপ থেকে উদ্ধার হয়। এই কথা শোনার পর ততক্ষণে আমাদের যা বোঝার সব আমরা পরিষ্কার বুঝে গেছি। আমরা সেখানে কোনো মতো জল খেয়ে এক মুহূর্ত সেখানে দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।